সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন খেলা শেষ খোদা হাফেজ। তাহলে খেলাটা কি জুলাই বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার মাধ্যমেই তিনি বলছেন যে খেলাটা শেষ, এখন জুলাই আন্দোলন যারা করেছে তাদের আর কিছু করার নেই, তাদের হাতে মানে তাদের সর্বনাশটা হয়ে গেছে। 3 জেনারেল আতঙ্কে আতঙ্কিত ঢাকা, 3 জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। শেখ হাসিনা তো ফিরবেন ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সমঝোতার মাধ্যমে এবং তার মাঝে অবশ্যই বাংলাদেশ সরকার থাকবে, এটি একেবারে নিশ্চিত। এবং যতটুকু শোনা যাচ্ছে ডিসেম্বর নয়, আগস্ট নয়, শেখ হাসিনা ফিরবেন সেপ্টেম্বরেই। অবশেষে তাহলে গ্রেপ্তার হতে শুরু হয়েছে। তারপরে যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলো, পত্রিকাতে বলা হয়েছে এনসিপি 5 নেতা গ্রেপ্তার, জাতীয় যুব নাগরিক শক্তি অর্থাৎ এনসিপির যুব শাখা 5 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। জেনারেল আতঙ্কে আতঙ্কিত ঢাকা, 3 জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? বাংলাদেশের রাজনীতি আর সামরিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যে ঘেরা 3 জেনারেল এখন কোথায়? ঢাকার ক্ষমতার অলিন্দ কাঁপানো এই 3 শীর্ষ কর্মকর্তা কি শুধুই ফেরারি, নাকি প্রতিবেশী দেশের সুরক্ষিত ডেরায় বসে আছেন নতুন কোনো মাস্টার প্ল্যান? দর্শক, চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্যে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ এখন আর কোনো সাধারণ বেসামরিক এলাকায় নেই। কলকাতার সল্টলেক বা নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন এর বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে তাদের সরিয়ে নেওয়া হয়েছে হুগলি ব্রিজের পাশে অত্যন্ত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায়, যেখানে বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কেন ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা র এবং মোদী সরকার এই 3 জেনারেলকে আচমকা এমন নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তায় মুড়ে ফেললো? তারা কি শুধুই আশ্রয় প্রার্থী, নাকি দিল্লির কোনো দীর্ঘমেয়াদী ঘুঁটি? ঢাকা এবং কলকাতার একাধিক নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশ এক বিস্ফোরণ প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার সাথে ভারতে চলে যাওয়া সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করেছে। এই তালিকায় 3 জেনারেল এবং তাদের পরিবারের সদস্যদের যাবতীয় খুঁটিনাটি তথ্য সংরক্ষিত রয়েছে। সূত্র বলছে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে জেনারেল মুজিব এবং জেনারেল আকবর সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় আশ্রয় নেন। এর কিছুদিন পর যখন গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে জোরদার উদ্যোগ শুরু হয়, তখন গত বছরের অক্টোবরে ভারতের তামাবিল সীমান্ত দিয়ে বিশেষ ব্যবস্থায় যান মেজর জেনারেল কবির আহমদও। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে এই 3 জেনারেলকে বেসামরিক এলাকা থেকে সরাসরি সেনা আবাসে নিয়ে যাওয়া অত্যন্ত ইঙ্গিতবহ। সেখানে বসে তারা শুধু নিরাপদ জীবনই কাটাচ্ছেন না, বরং নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে। এমনকি ছুটির দিনগুলোতে কলকাতা সিটি সেন্টার 2 এবং পার্ক স্ট্রিটের মতো এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে তারা গোপন বৈঠক করছেন। লক্ষ্য একটাই, ভারতীয় ডিপ স্টেটের সহযোগিতায় কিভাবে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায়। একটা কথা পরিষ্কার করে বলি, যে বিষ নাশ হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ঠিক সেই বিষ দিয়েও আওয়ামী লীগ সরকার ফিরে আসবে। যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। সেই সমীকরণে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে। আপনি যে পথে বিদায় করেছেন সেই পথেই ফিরে আসবে, এর চেয়ে সত্য আর কিছু নেই। আমার দেশ প্রতিবেদন করেছে, বলবার চেষ্টা করছে যে তারা সব খারাপ ছিল, এখন যারা আছেন তারা ভালো। আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ দুর্বৃত্ত ছিল। বাংলাদেশের মানুষ তো দেখছেন এখন কি আছে, এখন যারা শাসন করছেন তারা কি করছে, কিংবা এখনকার আগে যে দখলদার ইউনূস শাসন করেছে তারা কি করেছিল, এখনকার রাজনৈতিক দলগুলো তারা কি করছে। মানুষ কিন্তু দিন রাত বোঝে। কাজে এই বোঝাটাকে যদি কাজে লাগিয়ে ওই জেনারেলরা এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে দেশে ফিরবার চেষ্টা করে, কিংবা আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই পারে। কারণ আপনি অন্যায়ভাবে বিতাড়ন করেছেন, আপনি দখলদারিত্ব কায়েম করেছেন। কাজে দখলদারিত্বকে দখলদারিত্ব দিয়েই বিতাড়ন করবে, এটি খুব স্বাভাবিক। এই যে দখলদারিত্ব দিয়ে যে বিতাড়ন করেছেন, কি লাভ হলো? শান্তিতে ঘুমাতে পারেন? ইউনূস যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ইউনূসের পরিষদের লোকজন যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ঠিক তেমনি আজকে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। তারেক রহমানও আসলে ঘুমাতে পারেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন, দেখবেন যে কোথায় যেন একটা
অস্বস্তি আছে, কোথায় যেন একটা অজানা আতঙ্ক আছে। কারণ স্বাভাবিকভাবে পরিস্থিতি পরিবর্তন হয়নি, নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হয়নি, গঠনমূলক রাজনীতির মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়নি, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তন বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগছে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজেই আজকে যে ব্যবস্থাটি আছে, এই ব্যবস্থাটিরও পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং এই পরিবর্তনে যে জেনারেলদেরকে বিতাড়ন করা হয়েছে, সেই জেনারেলরা যদি ভূমিকা পালন করে, অবাক হবার কিছু নেই। কারণ তারা তাদের অনুগত বাহিনী, সেনাবাহিনীতে এখনো পর্যন্ত রয়েছে, বাংলাদেশে রয়েছে। কাজেই তাদের তৎপরতায় যদি আবার 2 বছর আগের সেই বাংলাদেশ ফিরে আসে, অবাক হবার কিছু থাকবে না। এবং এই কারণে 3 জেনারেলের আতঙ্কে আতঙ্কিত ঢাকা এবং বিএনপিপন্থী গণমাধ্যম, জামাতপন্থী গণমাধ্যম এটি প্রতিবেদন আকারে প্রকাশ করছে। এই মুহূর্তে বাংলাদেশের সব গণমাধ্যম, আপনি প্রথম আলোর কথা কি বলবেন? প্রথম আলোর মতিউর রহমান সরাসরি কদিন আগে ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়ে জানালেন যে সরকার পরিবর্তনে ভূমিকা পালন করেছেন। দেখুন, 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ়ভাবে আমার ভূমিকা পালন করেছে। খুব কম সংবাদপত্র সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আপনার জন্য আমরা বলতে, আমাদের ছাপা কাগজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল। কাজেই এই যে অবস্থাটা চলছে, যে ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থা কিন্তু টেকসই হবে না। এটিকে আটকে রাখতে পারবেন না। জেনারেলরা তাদের কাজ করবেন, আওয়ামী লীগ তার কাজ করবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেটা ঠিক কতদিনে, 2 দিনে না 2 মাসে না 2 সপ্তাহে, এটি বলা কঠিন। তবে কাজ যে চলছে তারা বসে নেই। তারা কি কলকাতার সেনা আবাসিক এলাকায় শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছেন? তারা কোনো কর্মকাণ্ড করছেন না? নিশ্চয়ই করছেন। এবং এই কর্মকাণ্ডের বুদবুদ শুনে বাংলাদেশের গণমাধ্যম আতঙ্কিত হয়ে পড়ছে। এখন দেখার বিষয় যে এই 3 জেনারেলের আতঙ্কে এবং আতঙ্কটা কতদূর বিস্তার লাভ করে, আমরা নিশ্চয়ই দেখব। এই আলোচনার মধ্যে গতকালকে একটা বোমা ফাটানো মন্তব্য করেছেন এই এনসিপিডি মানে হবেন তিনি, এরকমটা ধারণা ছিল, যাকে নিয়ে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন খেলা শেষ। কিসের খেলা শেষ হলো, কাদের খেলা শেষ হলো, এবং খেলা যদি শেষ হয় তাহলে এর পরবর্তীতে কি হবে? ফেসবুকের এই স্ট্যাটাস দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি মাঝে মাঝে ফেসবুকে চটকদার লেখা লিখে আলোচনায় আসার চেষ্টা করেন। গতকালকের সেই ঘটনাবহুল দিনে তার ওই লেখাটা নিয়েই সব থেকে বেশি আলোচনা হওয়ার কথা ছিল, তখন এনসিপির সমাবেশে সাভারে রাত 10টার দিকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা মাহফুজ আলমের সেই লেখাটাকে কেন যেন কি বলবো যে ধামাচাপা দিয়ে ফেললো ঘটনার গুরুত্বের দিক থেকে। চলুন একটু মাহফুজ আলমের এই খেলা শেষ, খোদা হাফেজ, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে তিনি কাদের খেলা শেষ হলো এটা মিন করছেন। সেটা কি নিজেদের খেলার কথাই তিনি বলছেন? ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে খেলা শেষ, খোদা হাফেজ। কি ইঙ্গিত করে লিখলেন মাহফুজ আলম? বিগত অন্তর্বর্তী সরকারের মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে উগ্র ডানপন্থী বা ফার রাইট গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। খেলা শেষ, খোদা হাফেজ শিরোনামে এই পোস্টে তিনি মব সন্ত্রাস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক স্বার্থে চরমপন্থীদের ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন। এটা কি তিনি আজকে বুঝছেন? তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন প্রফেসর ইউনূস সরকার এই গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছিল, তখন তিনি কি করেছেন? তখন কি উপদেষ্টা পরিষদে কথা বলেছেন? তখন কি এর প্রতিবাদ করেছেন? তার প্রতিবাদে কোনো ধরনের কোনো প্রভাব ছিল? সেই প্রশ্নগুলো করা যেতেই পারে, এবং প্রশ্নের উত্তর সবটাই কিন্তু তার বিপক্ষে চলে যাবে। চলুন আর কি বলছেন তিনি একটু মানে একেবারে সরাসরি তিনি কি বলছেন একটু বুঝে দেখি। খেলা শেষ, খোদা হাফেজ। রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফার রাইট এলিমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং বলয়। জাসি বলতে তিনি সরাসরি জামাত শিবিরকে টার্গেট করলেন। তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু তাকে জামাতের লোক, জামাতের এজেন্ডা কিংবা এই উগ্রপন্থী গোষ্ঠীর মানে মাস্টার মাইন্ড এরকম কথাও অনেকে বলেছেন। হঠাৎ করে তার এই জামাতের বিরুদ্ধে এই অবস্থান কেন? জামাতের বিরুদ্ধে যদি অবস্থান তিনি নেন তাহলে কিন্তু মানে অলরেডি সেটা এনসিপির বিরুদ্ধে অবস্থান হয়ে যাবে। জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য হয়ে যাবে, কারণ এখন তারা সবাই একজোটে কাজ করছেন।
তারপরে লিখছেন, কিন্তু গত 2 বছর কিভাবে ফার রাইট এলিমেন্টস কথিত রাইট উইং কুশীলবদের দ্বারা সৃষ্টপুষ্ট হইল, সেকুলার মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণীর মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধ তৈরিতে ভূমিকা রাখলো এবং তাদের আশকারায় শরিকানায় এ সকল ফার রাইট এলিমেন্টস জুলাইকে একটা ইসলামী ঐতিহ্যবাদী পুনর্জাগরণবাদী বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে অফলাইনে বেসামাল মব নৈরাজ্য চালালো, সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন। তিনি মব সন্ত্রাসের বিপক্ষে আজকে কথা বলছেন, কিন্তু উপদেষ্টা থাকাকালীন এই মব সন্ত্রাসের বিরুদ্ধে একটি কথাও বলেননি। উপদেষ্টা থাকাকালীন তার সরকারের অধীনে যে সকল কর্মকাণ্ড হয়েছে, মাজার ভাঙা সহ যা কিছু হয়েছে উগ্রবাদী, সেগুলো নিয়ে তাকে সোচ্চার সেই সময় দেখা যায়নি। এমনকি ছাত্র উপদেষ্টাদের কাউকেই সোচ্চার দেখা যায়নি। এনসিপির শীর্ষ নেতাদের এই ব্যাপারে এক ধরনের পজিটিভ ন্যারেটিভ তৈরি করতেও আমরা দেখেছি। তিনি বলছেন, আমি গত বছরের শুরু থেকেই এসব ফার রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলছি, সেজন্য কুশীলবদের চক্রান্ত ও ফুট সোলজারদের দৌরাত্ম কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য রেকনিংয়ের কথা বলছেন। সাবেক এই উপদেষ্টার মতে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয় নিজেদের নির্বাচনী বৈতরণী পার করার জন্য চরমপন্থী বা ফার রাইট উপাদানগুলোকে ভাড়াটে হিসেবে ব্যবহার করা হয়েছে। কাজ উদ্ধার বা নির্বাচন শেষ হতেই এখন সেই বলয়টি এদের হাত ধুয়ে ফেলেছে। 24 জুলাই গণ অভ্যুত্থানকে একটি সার্বজনীন আন্দোলনের পরিবর্তে একটি নির্দিষ্ট ইসলামী বা পুনর্জাগরণবাদী বিপ্লব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে অনেকেই কিন্তু বলেছেন যে বিপ্লব মানে হাতছাড়া হয়ে গেছে, বেহাতি হয়ে গেছে। বিপ্লব হাতছাড়া হয়ে কাদের হাতে চলে গেল তাহলে বিপ্লব? আমরা দেখেছি যে বিপ্লবের সময় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান হয়েছে, কিন্তু 5 আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে প্রথম আক্রমণটা করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে, যেন সমস্ত রাগ বঙ্গবন্ধুর উপরে, মুক্তিযুদ্ধের উপরে। বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল, স্বয়ং যেখানে আন্দোলন দানা বেঁধে উঠেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই যদি আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই দৃশ্য তো আমরা দেখেছি। ভাগ্যিস যেটা করা হয়নি সেটা হচ্ছে যে মানে টিএসসির মানে রাজু ভাস্কর্য এটা অন্তত ভাঙা হয়নি, সেটা আমরা দেখেছি। দেশের বিভিন্ন মাজার, পত্রিকা, অফিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মব সন্ত্রাসের বিরুদ্ধে পেছনে এই ফার রাইট গুন্ডাতন্ত্রকে দায়ী করেছেন তিনি, এখন দায়ী করছেন। কিন্তু তার সরকারের আমলেই তো এটা হয়েছে। তার সরকারের আমলে যখন এটা হয়েছে এবং এটা থামানো হয়নি, প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদক সরাসরি অভিযোগ করেছেন, এমনকি নিউ এজের সম্পাদক নুরুল কবির তিনি সরাসরি অভিযোগ করেছেন যে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুলিশের যত বাহিনী আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত আছে, সবাইকে ফোন দিয়ে সারা রাতে কারো সহযোগিতা পাওয়া যায়নি। তাহলে তো সেটা সরকারি পৃষ্ঠপোষকতাই হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা, নাকি এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, নাকি অনেকে যেটা বলার চেষ্টা করেন, যেটার সঙ্গে আমি একমত নই, সেটা হচ্ছে যে এই ঘটনাটার সঙ্গে, পরিকল্পনার সঙ্গে প্রথম আলো, ডেইলি স্টার কর্তৃপক্ষও জড়িত ছিল এবং তারা হয়তো সিলেকশন করে দিয়েছিল যে এই অংশটুকু পোড়াবা, এই অংশটুকু ভাঙবা। এরকম মন্তব্য করার লোকের কিন্তু অভাব নেই, যদিও সেই মন্তব্য আদতে সত্য হওয়াটা খুব কঠিন, কারণ একটা পত্রিকার সম্পাদক এবং দুইজনই অতি ঐতিহ্যবাহী সম্পাদক, তাদের দীর্ঘ ক্যারিয়ার বাংলাদেশের মানে সাংবাদিকতার জগতে, তাদের মতো মানুষ এরকম মানে নিকৃষ্ট মানের পরিকল্পনার সঙ্গে তাদের দূরতম সম্পর্ক থাকবে, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু মাহফুজ আলম যে কথা বলছেন, খেলা শেষ, খোদা হাফেজ, তাহলে খেলাটা কি মানে এই জুলাই বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার মাধ্যমেই তিনি বলছেন যে খেলাটা শেষ, এখন জুলাই আন্দোলন যারা করেছে তাদের আর কিছু করার নেই, তাদের হাতে মানে তাদের সর্বনাশটা হয়ে গেছে, এটা বলতে চাইছেন? আমি মানে তার যে ডিটেল ফেসবুক পোস্ট, সেই পোস্টে সেটাই প্রমাণ হয় যে তিনি বলছেন যে তোমাদের খেলা শেষ। যদি সেই খেলাটা শেষই হয় তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসছে এবং আওয়ামী লীগ ফিরে আসার প্রাসঙ্গিকতা পেয়ে যাচ্ছে? যদি এই জুলাই বিপ্লবে যারা বিপ্লবী ছিলেন তারা যদি ব্যর্থ হন এবং তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা যদি ব্যর্থ হন, তাহলে পুরো বিপ্লবটাই মিথ্যা হয়ে যাবে। আর বিপ্লবটা যদি মিথ্যা হয়ে যায়, বিপ্লবের গায়ে যদি কালিমা লেপন করা যায় কিংবা কালিমা পড়ে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ ফেরার স্কোপ পাবে এবং আওয়ামী লীগ এই ন্যারেটিভ তৈরি করতে সহজেই পারবে যে তোমরা আমাদেরকে দোষী বানিয়ে ক্ষমতা নিয়ে বরং এই দেশটাকে নৈরাজ্যের পথে নিয়ে গেছো শান্তি আনার পরিবর্তে। মাহফুজ আলম কি সেটাই বলতে চাইছেন? সেই আগাম আভাসটা তিনি দিয়ে দিলেন, নাকি অন্য কিছু? নাকি তার মনে হয়েছে একটা স্ট্যাটাস দেওয়া দরকার, মনে হয়েছে একটু বিপ্লবী সাজা দরকার, সেই কারণে তিনি লিখলেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই স্ট্যাটাসের মাধ্যমে এটাও কি প্রমাণিত হয় যে আমরা যারা জুলাই আন্দোলন করেছি তাদের মনের ভেতরে একটা বড় ধরনের ভয় ধরে গেছে? অবশেষে তাহলে গ্রেপ্তার হতে শুরু হয়েছে। তারপরে যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলো, হাসতে হাসতে গেলেন, মনে হইতেছে যে পুলিশ প্রশাসনকে এখনও তাদের কথাই চলেন নাকি, এই প্রশ্নটা আসে। তবে স্থিতির বিষয় হলো যে গ্রেপ্তার হতে শুরু হয়েছে। এটা নিয়ে অবশ্য পত্রিকাও হয়েছে। পত্রিকাতে বলা হয়েছে এনসিপি 5 নেতা গ্রেপ্তার, বাংলাদেশের প্রায় সব সংবাদ মাধ্যমে আসছে।
দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে এখানে 12 লাখ টাকার উল্লেখ করা আছে। মুক্তিপণ দাবির অভিযোগ করা মামলায় জাতীয় যুব নাগরিক শক্তি অর্থাৎ এনসিপির যুব শাখা 5 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা 6 জুলাই সোমবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় শহরের গৌরে শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা প্রাইভেট কার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আজকে 7 জুলাই আদালতে হাজির করার পর বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এই যে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারের পরে এনসিপির ওই ছদ্মবেশ নেতা নেত্রীরা আবার থানাতে মব করার জন্য গিয়েছিলেন। ছাড়তে হবে, ছাড়বেন না কেন, এই গেট খোলেন। আমরা সেই ভিডিওটি দেখুন আপনারা। এ হলো তাদের স্বভাব, মানে এগুলো তারা করেন। একটা সময় দেখেছি চাঁদাবাজের অপরাধে যখন গ্রেপ্তার করা হতো তখন হান্নান মাসুদেরা, তখন তার সংসদ সদস্য ছিলেন না, কিন্তু প্রভাবশালী সমন্বয়ক ছিলেন, এনসিপির নেতা ছিলেন, ডক্টর ইউনূসের আমলে থানায় গিয়ে মুচলিকা দিয়ে ছেড়ে নিয়ে আসতেন। আর এখন দেখেন ডিজাইনটা দেখেন, প্রথমে মেয়েদেরকে দেওয়া হয়েছে, মেয়েরা টেনে টেনে গেট খুলতেছে, যখন গেটে একটু খোলা হয়েছে তখন হুমার মতো এসে পেছন থেকে অনেক ছেলেগুলো এসে তারা ভেতরে ঢুকে গেলেন। যাই হোক, পরবর্তীতে তাদেরকে সেই 5 জনকে ছাড়া হয় নাই। পত্রিকা তো বলতেছে যে তাদেরকে মহামান্য আদালত কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। তবে এই যে আমরা তো ভুক্তভোগীর কথাও শুনলাম, সে কৃষকের কথাও শুনলাম, 12 লাখ টাকা 15 লাখ টাকা দাবি করা হয়েছে, 4 লাখ টাকা জোগাড় করা হয়েছিল। তারপরে তার ছেলে, তার সন্তানেরা পুলিশের সহযোগিতা কামনা করে, পরে পুলিশ সেই 4 লাখ টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে যে প্রাইভেট কার সহ আটক করে। এটা নিঃসন্দেহে একটা স্থিতির বিষয়। এই জন্য স্থিতির বিষয় যে এনসিপির নেতারা তো গ্রেপ্তার হন না, তারা যতই অপকর্ম করুক না কেন। আপনারা দেখেছেন তো বিগত দিনে তারা বস্তা বস্তা টাকা, বিটকেস ভর্তি টাকা নিয়ে হাতে নাতে ধরার পরেও কিচ্ছুই হয় নাই। তারা কত হুমকি দিয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূসের আমলে শুধুমাত্র চাঁদাবাজি করার জন্য আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে, ফ্যাসিবাদের দোষের ট্যাগ দেওয়া হয়েছে, দিছে তো, দিয়ে তারা কত কত টাকা চাঁদাবাজি করেছে। আমরা এই সংবাদ তো দেখেছি যে এনসিপির একজন নেতা বা সমন্বয়ক, কিছুই ছিল না আগে, বাবাই রিক্সা ভ্যান চালাইতো, তিনি রাতারাতি প্রাইভেট কার নিয়ে ঘোরেন, 2 তলা 3 তলা সেই একেবারে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতেছেন গ্রামের বাড়িতে। এই নিউজগুলো তো আমরা দেখেছি, কিন্তু গ্রেপ্তার হতে কিন্তু আমরা দেখিনি। গ্রেপ্তার হয়েছে, পুলিশ আবার গ্রেপ্তারও করেছেন কিছু কিছু, কিন্তু রাতারাতি কোর্ট বসে আবার সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। যে স্বরূপী নামে একজন জুলাই যোদ্ধা, তাকে পুলিশ গ্রেপ্তার করলো চাঁদাবাজির মামলার অভিযোগে। চাঁদাবাজির অভিযোগে পরবর্তীতে আমরা দেখলাম যে তখনকার সময় আইন উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে, একেবারে নেকেট হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হলো আমরা দেখলাম। তবে দেখি আদালত যেহেতু কারাগারে প্রেরণ করেছেন, এখন কি হয় আমরা অবশ্যই